তো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে যা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো বা গেস করছেন বা অনেকে চিন্তা করতেছেন যে এইগুলো আসলে কী বা আজকের ভিডিওর টপিক কী। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ফুয়েল ইনজেক্টর। ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য আপনাদেরকে ভিডিও শেষে জানাবো, বা হয়তো বা ভিডিও যদি পুরোপুরি দেখেন আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা আমি কেন বানাইছি বা কাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তো আগে পরিচয় করাই দিচ্ছি যে আমার সামনে যে জিনিসগুলো আছে বা যে মোটর ভেহিকেল পার্টসগুলো আছে সেগুলোর একটা বেসিক ইন্ট্রোডাকশন আপনাদের সাথে হোক। ফার্স্ট যেটা আছে বিশুদ্ধ খাওয়ার পানি, একদম পরিষ্কার পানি। এটা দেখে তো অনেকে বুঝতে পারছেন যে এটা কী জিনিস। এটা একটা বাইকের ফুয়েল ইনজেক্টর। এই জিনিসটা অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে পুরাতন। যারা এফআই বাইক ইউজ করেন বা মোটামুটি বাইক সম্পর্কে একটু নলেজ রাখেন তারা এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা কী জিনিস। এটা হচ্ছে একটা থ্রটল বডি অ্যাসেম্বলি। তো এইটার সাথে আপনাদেরকে এটা পরে দেখাই। আর সর্বশেষ হচ্ছে একটা কার্বোরেটর। এটা সবাই চেন, যারা মোটরসাইকেল চালায় বা চালায় না, এটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে এটা কী জিনিস। এটা একটা কার্বোরেটর। এছাড়া আমার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ইনজেকশন। তো কার্বোরেটরটা আপাতত এই টপিক থেকে সরাই রাখি। এখন যে টপিক আপনাদের সাথে কথা বলবো বা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেখানে কার্বোরেটরের কোনো ভূমিকা বা চরিত্র নাই। বা তারপর যেহেতু পরবর্তী নেক্সট ভিডিওতে এটা কাজে লাগবে, যেহেতু একই সাথে দুইটা ভিডিওর কাজ করতেছি, তো এটা সাইডে থাক। এখন আমাদের সামনে যেগুলো আছে সেইগুলো নিয়ে কথা। তো ভিউয়ার্স, ফুয়েল ইনজেকশন সিস্টেম বাইকগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবল হবে, এবং যত সময় যাবে তত আমাদের সামনে ফুয়েল ইনজেক্টর বাইকগুলো বেশি আসবে। কারণ বাংলাদেশে যেহেতু সিসি লিমিট বানানো হয়েছে, প্রায় 375 সিসি পর্যন্ত লিমিট করা হয়েছে। সো 165 থেকে 375 পর্যন্ত আপকামিং যে বাইকগুলো আছে বা ইন্টারন্যাশনাল বাজারে যে বাইকগুলো এক্সিস্ট করে, যেগুলো এখন বাংলাদেশে হয়তো আসবে, কিছু বাইক বাংলাদেশে অ্যাসেম্বলি হবে, কিছু বাইক অন্য দেশে বা যে দেশে অ্যাসেম্বলি প্ল্যান্টের পারমিশন আছে সেখান থেকে আসবে, বাট ম্যাক্সিমাম বাইকই ফুয়েল ইনজেক্টর হবে। তো ফুয়েল ইনজেক্টরটা আসলে কী? ফুয়েল ইনজেক্টরটা হচ্ছে, বাংলা ভাষায় একদম সহজভাবে বলি যাদের সবার বুঝতে সুবিধা হয়, ফুয়েল ইনজেক্টর হচ্ছে একটা যন্ত্র। এই যে যন্ত্র, এটার কাজ হচ্ছে শুধুমাত্র ফুয়েলকে ইনজেক্ট করা। সেটা কোথায় ইনজেক্ট করবে? ইঞ্জিনের ভিতরে, জাস্ট এইটুকুই। এখন এইটার গঠন প্রণালী, এটা কীভাবে কাজ করে, এটা নিয়ে কথা বলবো। ভিডিওটা একটু লং হবে, যাদের ইন্টারেস্ট আছে তারা দেখবেন। তো এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর, এবং ফুয়েল ইনজেক্টরের কাজ এইটুকুই, জাস্ট ফুয়েলটাকে ইনজেক্ট করা। এই ইনজেক্টর বোঝানোর জন্য ইনজেক্টর নেওয়া হয়েছে, এটা পরে আসতেছে টপিকে। তো যারা বাইক এফআই বাইক চালান তারা একটা প্রবলেমে প্রায় ফেস করেন যে আপনার ফুয়েল ইনজেক্টরটা জাম হয়ে গেছে বা ফুয়েল ইনজেক্টরে এই হয়েছে, ওই ধরনের সমস্যা হয়। মূলত এইটারই সমস্যা হয়, কারণ আপনার ফুয়েল ট্যাঙ্কের থেকে যে অক্সিজেনটা আপনি ইঞ্জিনের ভিতরে দেওয়া হয়, সেই ইঞ্জিনের ভিতরে দেওয়ার কাজটা শুধুমাত্র ইনজেক্টরটাই করে। ফুয়েলটাকে এই ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট করে বা স্প্রে করে ইঞ্জিনের ভিতরে দিতে হয়। এই কাজটুকু করার জন্য এই ফুয়েল ইনজেক্টর ব্যবহার করা হয়। আর এইটার সাথে আনুষঙ্গিক অনেক পার্টস লাগে। একটা বাইকে শুধুমাত্র ইঞ্জিনে শুধু ফুয়েল ইনজেক্টরটাই যথেষ্ট না। একটা বাইকের মধ্যে অন্যতম পার্টস হচ্ছে থ্রটল বডি। আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই থ্রটল বডি। তো এই থ্রটল বডির কাজ হচ্ছে এই ফুয়েল ইনজেক্টরকে অ্যাসিস্ট করা, মানে সহযোগিতা করা। তো ফুয়েল ইনজেক্টরকে থ্রটল বডি কীভাবে অ্যাসিস্ট করবে? শুধুমাত্র এর সাথে থাকা যে সেন্সরগুলো আছে সেগুলোর মাধ্যমে না। এটা সেন্সরগুলো তো অবশ্যই কাজ আছে, কিন্তু এর মূল কাজ হচ্ছে হাওয়া পাস করা। সহজভাবে যদি বুঝতে চান যে ভাই থ্রটল বডির কাজ কী, থ্রটল বডির কাজ হচ্ছে ভাই হাওয়া কাজ করা। এই যে দেখেন, এর ভিতরে এই যে একটা ভালভের মতো আছে, যেটা কার্বোরেটরেও থাকে, এই যে এরকম খালি শুধু হাওয়া পাস করা। ভিডিওটার কাছ থেকে নিলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এরকম ভাল্ব খুলে যায় আর হাওয়া ঢোকে, ভাল্ব খুলে যায় আর হাওয়া ঢোকে। তো এটার সাথে অ্যাক্সিলারেটর কেবলের কানেকশন থাকে। এই যে এরকম যতগুলো এফআই বাইক আছে দেখবেন এরকম দুইটা ঘাট আছে। দুইটা ঘাটে আপনি, এটা ডাবল থ্রটলের একটা বাইক ছিল, এই জন্য ডাবল ঘাট, মানে বিল্ট ইন ডাবল থ্রটল বা কুইক থ্রটলের যে ফাংশনই বলেন আপনারা, সেই বাইকের একটা ছিল, এবং খুব স্পেশাল একটা বাইকের থ্রটল বডি এটা। তো এই ঘাট দুইটা থাকে। এই ঘাটের সাথে আপনার পিক আপ কেবল বা অ্যাক্সিলেটর কেবলের যে অপর প্রান্ত মাথাটা থাকে, সেটা এটাকে টানে। আপনি যখনই পিক আপে মোচড় দেন তো এই জিনিসটা এভাবে খেলে এবং এটা দিয়ে হাওয়া ঢোকে। এটা হচ্ছে আর বেসিক কাজ। এখন আসি যে এই দুইটা জিনিসের সাথে আর কী কী জিনিস থাকে একটা ফুয়েল ইনজেক্টর, মানে এফআই বাইকে ফুয়েল ইনজেকশন সিস্টেমে বলবো, বাইকে নয়। কারণ এই ফুয়েল ইনজেক্টরটা বিভিন্ন পারপোজে, বিভিন্ন ভেহিকেলের বিভিন্ন মেশিনে ইউজ হতে পারে।
তো বাইকের ক্ষেত্রে কী কী লাগে, ফার্স্ট একটা এফআই বাইকে যেটা থাকবে, ফুয়েল ইনজেক্টর থাকবে ডেফিনেটলি, থ্রোটল বডি থাকবে, থ্রোটল বডির সাথে থাকবে হচ্ছে একটা টিপিএস সেন্সর এবং ম্যাপ সেন্সর। এই টিপিএস সেন্সর এবং ম্যাপ সেন্সরের কাজটা হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার বক্স থেকে এই থ্রোটল বডির মাধ্যমে এই দিক দিয়ে ইনটেক হাওয়াটা ঢুকে এই দিক দিয়ে যেটা ইঞ্জিনে পুশ করে বা ইঞ্জিনের ভিতরে দেয়, সেটার একটা মেজারমেন্টের বিষয়। ওটা একটা সেন্সর, এটা জাস্ট সেন্স করে যে আমি কি পরিমাণ বাতাস দিচ্ছি বা বাতাসটা সাস্টেইনেবল কিনা। আপনি সহজভাবে আরও যদি বিস্তারিতভাবে বলি, টিপিএস সেন্সর থ্রোটল বডি পজিশনিং সেন্টার। থ্রোটল বডির পজিশনিং বলতে বোঝায় আপনার এই যে এই ঘাটটা ঘুরালে যে পজিশনটা চেঞ্জ হচ্ছে, এই যে ব্লক ভালভটা ঘুরে গেল, আমি এটা টুইস্ট করতেছি, মনে করেন যে আমি পিক আপ দিচ্ছি, যত পিক আপ দিচ্ছি এটা তত ঘুরে যাচ্ছে। এই যেটা একদম মানে মোস্ট পজিশনে আছে, এর উপরে আর তো যাইতে পারবে না, অর্থাৎ এই পজিশন দিয়ে আপনার হাওয়াটা সর্বোচ্চ বেশি পরিমাণে আসে। আর যত আমি পিক আপ ছেড়ে দিই তত আস্তে আস্তে কমতে থাকে, বন্ধ হতে থাকে। তো যত আমার জোরে পিক আপ মোচড় দিব এটা তত খুলবে, আর যত স্লো করব তত এটা বন্ধ হবে। তো এই যে পজিশনিং, এই পজিশনটাকে সেন্স করার জন্য একটা সেন্সর থাকে যেটাকে বলে টিপিএস সেন্সর বা থ্রোটল বডি পজিশনিং সেন্সর। আচ্ছা, এটার সাথে আরও একটা যেটা থাকে যেটাকে বলা হচ্ছে ম্যাপ সেন্সর। ম্যাপের ফুল ফর্ম হচ্ছে ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সর, যেটা এটার থ্রোটল বডির এক পাশে থাকবে ইঞ্জিন আর এক পাশে থাকবে এয়ার ফিল্টারের হোস পাইপ, অর্থাৎ এই অংশটুকু থেকে এয়ার ফিল্টার বক্স থেকে যে হাওয়াটা ঢুকবে এই দিক দিয়ে সেটা বের হয়ে ইঞ্জিনের ভিতরে থাকে। এখন এই ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেশার সেন্সরের কাজটা হচ্ছে এয়ার ফিল্টার বক্সের ভিতরে যে বাতাসটা থাকে, যে পরিষ্কার বা বিশুদ্ধ বাতাস এবং নর্মাল অ্যাটমসফিয়ারের তুলনায় এয়ার ফিল্টারের ভিতরে যে বাতাসটা একটা স্টেবল বাতাস থাকে, তো সেই বাতাসটা এক্স্যাক্ট বা যেভাবে প্রোগ্রামিং করা আছে একটা এফআই বাইকের ইস্যুকে যেভাবে প্রোগ্রামিং করা হয় এবং ওই প্রোগ্রাম দিয়ে যেমন এফআইকে, টিপিএস সেন্সরকে এবং ম্যাপ সেন্সরকে যেভাবে কন্ট্রোল করে ইস্যু, সেই অনুপাতে কাজ করছে কি না, বাতাস ঠিকমতো যাচ্ছে কি না, আপনার বাতাসের ফ্লোর সাথে টিপিএস সেন্সরের ফ্লোর যে সামঞ্জস্য, অর্থাৎ একটা এফআই বাইকে তো এই সবগুলো জিনিস আলাদা আলাদা পার্টস হিসেবে থাকে। তো সেগুলোকে কোনো না কোনো কানেকশনের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে একটা লাইন আপ করা হয় বা একটা অ্যালগোরিদমে নিয়ে আসা হয়, যাতে সবগুলো একে অপরকে মনিটরিং করতে পারে, একজন আরেকজনকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারবে না। যখনই একটা এফআই বাইকে বা ফুয়েল ইনজেকশন সিস্টেমে কোনো পার্টস একজন আরেকজনকে বাদ দিয়ে কাজ করার চেষ্টা করবে বা সামঞ্জস্যতা না রেখে কাজ করার চেষ্টা করবে, তখন হয় কি দেখবেন যে আপনাদের মিটার কনসোলে ইঞ্জিন লাইটটা ব্লিঙ্ক করে বা জ্বলে থাকে। এইটুকুই। এটা মেজর ক্ষেত্রেও এই সমস্যা, এই লাইটটা জ্বলে, আবার খুব মাইনর ক্ষেত্রেও এই লাইটটা জ্বলে। তো টিপিএস সেন্সর এবং ম্যাপ সেন্সরের মূল কাজ হচ্ছে এটাই, যে থ্রোটল বডির যে সিস্টেমটা, থ্রোটল বডির যে আবহাওয়া পরিবেশটাকে সেটাকে তারা মেজারমেন্ট করে এবং সেই মেজারমেন্টের সাথে ফুয়েল ইনজেক্টরের কানেকশন থাকে। তো এই তিনটার সমন্বয়ে একটা হেলদি ফুয়েল ইনজেকশন সিস্টেম কমপ্লিটলি রান করে। তো এটা হচ্ছে একটা ফুয়েল ইনজেকশন সিস্টেমের বেসিক কনসেপ্ট, যাতে আমি এভাবে বললাম, সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আসি যে এই ইনজেকশনের কাজ কী। এই ইনজেকশনের কাজটা আপনাদেরকে এখন দেখাবো। তো এটার সাথে কিছু পার্টস লাগবে, যেমন এই যে এটা কি ইনজেকশন বলে না নজল বলে, আসলে আমার সঠিক জানা নাই। যাই হোক, আপনারা যেটা জানেন, যেটা বোঝেন সেটা খেয়াল করবেন। তো আমি ইনজেকশনে এই সিরিঞ্জের মাথায় এটা লাগাই নিলাম। এটা একদম জেনুইন, এটা অরিজিনাল, এটাতে কোনো কাটাছেঁড়া কিচ্ছু করা নাই। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে একদম ইনটেক আছে। যদিও এটা খুব সেফলি ইউজ করা উচিত ছিল আমার, আমি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা আমার কোনো মেডিকেল নলেজ নাই, বাট এই মুহূর্তে আমার কাছে কোনো গ্লাভস বা কিচ্ছু নাই, তাই আমি এটা খালি হাতে ইউজ করতেছি এবং খুব সতর্কতার সাথে আমাকে ইউজ করতে হচ্ছে। তো যারা যদি কেউ কখনো এগুলো নিয়ে কাজ করেন, সরাসরি হাতে কাজ করবেন না, হাতে গ্লাভস পরবেন এবং খুব সতর্ক থাকবেন। তো আমি এই বোতল থেকে দেখেন পানি তুলে নিলাম। তো এইখানে যেটুকু দেখতে পাচ্ছেন, এই ইনজেকশনের এই জায়গাটাতে ওপরে একটু বাতাস আছে, যেহেতু এটা পুরাতন একটা ইউজড ইনজেকশন, সো এটার ভ্যাকুয়াম সিস্টেমটা পুরোপুরি আপনার মানে হেলদি নাই, একটু ড্যামেজ হয়ে গেছে।
তো তারপরও দেখেন, এইভাবে দেখলে এখন বুঝতে পারবেন যে এইটুকু বাতাস আছে এবং এইটুকু একদম বিশুদ্ধ পানি, সিরিঞ্জ যেটা ফুল সেট আপ। আরেকটা কথা, এই ইনজেকশনটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ইনজেকশন বা প্যাসকেল ল বা সায়েন্সে যারা পড়ছেন, যে ভাইয়েরা পড়াশোনা করছেন তারা বুঝবেন যেটা ইনজেকশনটা মোটামুটি একটু প্যাসকেল ল থিওরিতে কাজ করে। তো এই যেহেতু ফুয়েল ইনজেক্টর এটাও এইভাবেই কাজ করে, কিন্তু ওটার প্রসেস এবং যেটা গঠন প্রণালী আলাদা। বাট যদি বলেন যে বেসিক থিওরিটা সেম, যাই হোক, ইনজেকশনে নিলাম। এখন আমরা যেটা করব, হাওয়ার মেশিনে হাওয়া ছেড়ে দিলাম। আমাদের হাওয়ার মেশিন এখন আছে 50 PSI প্রেশার দিবে। আচ্ছা দেখেন, আর এটা হচ্ছে আমাদের হাওয়া দেওয়ার গান, যেটা সবাই চেনেন, মোটরসাইকেল যারা চালান তারা সবাই যদি দেখতে নেন। তো এখন আমি যে কাজটা করব, আমি এক হাতে আমার ম্যানুয়ালি আমি এই সিরিঞ্জ থেকে পানিটা বের করব। হাওয়াটা বের করে নিই। আচ্ছা, এই যে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন বের হচ্ছে। তো এটা একটু করে বের করব এবং এটার সাথে হাওয়া দেব। দেখেন পানি ভিজা যায়। এবার ঠিক আছে। তো ভিডিওতে আপনারা এতক্ষণ যেটা দেখলেন, এটা ছিল একটা ফুয়েল ইনজেক্টর এবং টোটাল বডি কিভাবে একত্রে কাজ করে সেটার একটা ডেমনস্ট্রেশন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আমার কাছে ফুয়েল ইনজেক্টরের মেশিন আছে, পুরো ক্লিনার আছে। তো সেটা দিয়ে যদি আমি এটা দেখাইতাম, আপনারা তাহলে স্পষ্টভাবে বুঝতে পারতেন না, কারণ মেশিনের ভিতরে এই ফুল মেকানিজম করাই আছে। জাস্ট নর্মাল যেভাবে এতদিন আমার ভিডিওগুলোতে দেখছেন যে আমি কীভাবে ফুল ইনজেক্টর ক্লিন করি বা মেশিনের মাধ্যমে কীভাবে ফুল ইনজেক্টর ক্লিন করা হয় এবং স্প্রের ভ্যালুটা টেস্ট করা হয়, সব কিছু ওইটাই দেখতেন। কিন্তু ওইটা দেখে এটার অ্যাকচুয়াল বেসিক প্রিন্সিপালসটা আপনারা বুঝতে পারতেন না। তো সেটা বোঝানোর জন্যই আপনাদেরকে একটু ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করলাম। আমার সহজ বুদ্ধিতে যেটা মনে হয়েছে যে এভাবে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। তো এটার কাজ শেষ, আপাতত সাইডে রাখি। এখন কাজ হচ্ছে আপনার এই যে ফুয়েল ইনজেক্টর এবং থ্রটল বডি। তো ফুয়েল ইনজেক্টর, এই ইনজেক্টর যে কাজটা করলো, ইনজেক্টর এর ভিতরে থাকা পানিটা একটা ভ্যালুতে, মানে যেটা আমি ম্যানুয়ালি করছি, এটার চাপ দিলে নজেল দিয়ে যে পানিটা বের হয়, খেয়াল করলে দেখবেন নজেল দিয়ে চাপ দিলে যে ভ্যালুটা আসতেছে এটা একটা সার্টেন ভ্যালুতে আছে। এই যে চিকন ইয়েতে পানিটা যাচ্ছে। তো ধরেন এই সেম একটা ভ্যালুতে ফুল ইনজেক্টরটা তেলটাকে স্প্রে করে ইঞ্জিনের ভিতর, কিন্তু আমরা জানি যে কম্বাস্টন থিওরি অনুযায়ী শুধুমাত্র জ্বালানি যথেষ্ট নয় বিস্ফোরণ ঘটানোর জন্য। কারণ আমাদের ইঞ্জিনের ভিতরে যে ছোটো ছোটো বিস্ফোরণ ঘটে সেটার মাধ্যমে পাওয়ার প্রডিউস হয়। এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার আর কি। বিজ্ঞানের স্টুডেন্টরা ভাইয়েরা ভালো বুঝতে পারবেন। আর আমি যে মেশিনটা দিয়ে, যে হাওয়ার মেশিনটা দিয়ে যে হাওয়াটা দিলাম, ওইটার কাজ হচ্ছে আপনার এই থ্রোটল বডি করে। জাস্ট সেম একই প্রিন্সিপালস, একই বেসিকে, কিন্তু থ্রোটল বডিতে কি, যেহেতু এইটাকে আরও বেশি পিউরিফাইড এবং আরও অনেক পার্টস ইনস্টল করে এটা প্রস্তুত করা হয়, যাতে আরও অ্যাকুরেট রেশিওতে ফুয়েল এবং এয়ার মিক্সচার করে ইঞ্জিনের ভিতর দেওয়া হয়। বেসিক্যালি আমি যে কাজটা করলাম, পানি এবং বাতাস দুইটার একটা মিক্সচার করলাম, করে সেটা স্প্রে করে দিলাম। ঠিক সেম জিনিসটাই আপনার এই ফুয়েল ইনজেক্টর এবং থ্রোটল বডি মিলে ফুয়েল এবং এয়ারের একটা ভালো কম্বিনেশন করে, কম্প্রেস করে স্প্রে করে ইঞ্জিনের ভিতরে দেয় ফুয়েল ইনজেক্টর। এটাই হচ্ছে ফুয়েল ইনজেক্টর এবং থ্রোটল বডির কাজ, মানে একজন আরেকজনের পরিপূরক। এই এইখানকার এই দুইটা জিনিস ছাড়া এক ফুয়েল ইনজেক্টর অচল, মানে এইটা ছাড়া এটা কাজ করবে না, আর এটা ছাড়া তো এটার কোনো কাজই নেই। সো এইটাকে ঠিকঠাক মতো রান করাইতে গেলে এইটা ভালো হইতে হবে, এবং এটা যত ডেভেলপড হবে, যত ভালো কোয়ালিটির হবে, তত বাইকটা স্মুথ হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ফুয়েল ইনজেক্টর এবং থ্রোটল বডির কাজ, একদম বেসিক ধারণাটুকু। আচ্ছা, এখন আসি আপনাদের রিসেন্টলি কয়েকদিন যাবৎ খুব খেয়াল করতেছি যে বিভিন্ন পেজ এবং বিভিন্ন গ্রুপে রিসেন্টলি লঞ্চ হওয়া হন্ডা হর্নেট 2.0-তে একটা ফিচার ব্যবহার করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে পিজিএম এফআই। পিজিএম এফআই জিনিসটা কি? এফআই তো বাজাজ N160 এফআই আছে, আর এফআই এর কিং আছে হচ্ছে এফজেড, ইয়ামাহা এফজেড ভার্সন 2, ভার্সন 3, যেটা আপনারা সবাই চিনেন। বাংলাদেশের প্রথম ইয়ামাহার এফআই বাইক,
খুব ভালো একটা বাইক, খুব চলছে বাংলাদেশে, জাতীয় বাইক বাংলাদেশে। তো সেইখানে পিজিএম এফআই নাই, কিন্তু হোন্ডা 2.0-তে পিজিএম এফআই আছে। তো এই পিজিএম এফআই এবং রেগুলার এফআই যেটা অন্যান্য বাইকে ইউজ করা হয়, সুজুকি, জিক্সার, ইয়ামাহাতে, এই দুইটার ভিতরে বেসিক কাজ সেম, দুইটা এফআই সেম কাজ করে, কিন্তু পিজিএম এফআইটা একটু ভিন্ন। আর এই পিজিএম এফআই টেকনোলজি অনেকে বলতেছে যে এটা তো অনেক আলাদা, এটা এইরকম করলে কিভাবে কাজ করবে, বা এই বাইকটা যারা কিনবে তারা কিভাবে মেনটেন্যান্স করবে, কিভাবে সার্ভিস করবে, বা এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন মানুষের মনে চলে আসছে। আর আগে তো এটা ছিল না। হোন্ডাতে এই টেকনোলজিগুলো এখন আনছে, এগুলো কি এখন বাংলাদেশের সাথে যায়? মানে মানুষের এক একজনের এক এক ধরনের মন্তব্য, কিন্তু অনেকেই এই মন্তব্য যারা করতেছে তারা অধিকাংশই জানে না যে পিজিএম এফআই এটা হোন্ডারই টেকনোলজি, এবং এইটা সম্ভবত 1980 থেকে এই টেকনোলজিটা হোন্ডা ইউজ করে, হোন্ডা জাপান ইউজ করে, এবং তাদেরই ইনভেন্ট করা এই টেকনোলজি এটা, এই পিজিএম এফআই। সো 1980 সালের একটা টেকনোলজি 2024 সালে এসে বাংলাদেশে আসছে না, এটাও ভুল। 2024 সালে বাংলাদেশে পিজিএম এফআই টেকনোলজিটা আসেনি। পিজিএম এফআই বাংলাদেশে আসছে 2017 সালে। হোন্ডা সিবিআর 150 RR ইন্ডো, যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল হোন্ডা মোটোজিবির মার্ক মার্কুইজ, সে যখন বাইকটা লঞ্চ করে ইন্দোনেশিয়াতে, তো তখন আপনারা যারা হোন্ডা সিবিআর 2017-18 ফার্স্ট ডুয়াল হেডলাইট মডেলটা ইউজ করেছেন বা বাইকটা সম্পর্কে জানেন, তারা খেয়াল করলে দেখবেন ওইটাতে কিন্তু পিজিএম এফআই ছিল। অর্থাৎ বাংলাদেশে যারা এতদিন সিবিআর ডাবল হেডলাইটের ইন্দোনেশিয়ানটা রাইড করছে বা ইউজ করছে, তারা কিন্তু এই পিজিএম এফআই ব্যাপারে জানে এবং এটা ইউজ করে অভ্যস্ত। তো ওইটার যদি আপনার মেনটেন্যান্সে কোনো সমস্যা না হয়, তাহলে হোন্ডা হর্নেট 2.0-তে কী সমস্যা হবে? বরং ওইটাতে একটা ফুল ফ্ল্যাট স্পোর্টস বাইক, কিন্তু হোন্ডা হর্নেট তো আপনার স্পোর্টস বাইক না, এটা একটা কমিউটার 180cc বাইক, একটা ভালো মিডিয়াম রেঞ্জের ভালো একটা লোডেড কমিউটার বাইক। এটা রেগুলার কোনো পালসার বা ডিসকভার সিরিজের সেগমেন্টের কমিউটার বাইক না, 180 বা 150 থেকে 200cc সেগমেন্টের একটা কমিউটার বাইক, যেটাতে ভালো হর্স পাওয়ার আছে, ভালো টর্ক আছে এবং ওয়েল এস্টাবলিশড একটা বাইক। তো পিজিএম এফআই নিয়ে যাদের প্রশ্ন আছে তাদের জন্য এখন বলি, পিজিএম এফআই মূলত প্রোগ্রামেবল এফআই। অন্যান্য এফআইকে যেভাবে ইস্যু দ্বারা কন্ট্রোল করা হয়, অর্থাৎ ইস্যুতে যে ডাটাটা ইনপুট করা থাকে যে তুমি এইভাবে তেল মারবা, আর থ্রোটল বডিকে যে ডেটা বা প্রোগ্রাম করা থাকে যে তুমি এইভাবে হাওয়া মারবা। সো তোমরা দুইজন এইভাবে তেল মারবা আর হাওয়া মারবা, সেটা ইঞ্জিনের ভিতরে দিবা, বাইক রান করবে। এইটুকুই মনে করেন এইভাবেই ইস্যুকে প্রোগ্রাম করা থাকে, এবং একটা রেগুলার এফআই এবং রেগুলার থ্রোটল বডি এইভাবেই কাজ করে। কিন্তু পিজিএম এফআই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। শুধুমাত্র রেগুলার এফআই সিস্টেমের মতো আপনার টিপিএস সেন্সর, ম্যাপ সেন্সর, থ্রোটল বডি সেন্সর ছাড়াও আরও বেশ কিছু ছোট ছোট সেন্সর আছে যেটা পিজিএম এফআই ব্যবহার হয়। এখন এই পিজিএম এফআইয়ের যে প্রোগ্রামেবল বা প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন, এটার কাজ কি? এটা আলাদাভাবে প্রোগ্রাম কেন? মানে একটা রেগুলার এফআইও তো প্রোগ্রাম করাই থাকে, কিন্তু এই হোন্ডার পিজিএম এফআই আলাদা প্রোগ্রামটা কি? আলাদা প্রোগ্রামটা শুধুমাত্র ইস্যুতে না, ওইটার বিল্ড কোয়ালিটিতে বা গঠন প্রণালীতে। রেগুলার ফুয়েল ইনজেক্টরে যে সেলোনয়েড সেল ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে ফুয়েলটাকে ইনজেক্ট করা হয়, সেখানে পিজিএম এফআইয়ের ক্ষেত্রে পাইজো ইলেকট্রিক সেন্সর ব্যবহার করা হয়। তো এই পাইজো ইলেকট্রিক সিস্টেম বা পাইজো ইলেকট্রিক সেন্সর জিনিসটা হচ্ছে আপনার এই ফুয়েল ইনজেক্টরের ভিতরে যতগুলো পার্টস আছে ছোট ছোট, যে পার্টসগুলো এই ইনজেক্টরকে তেলটা এই দিক দিয়ে নিয়ে, এটা ইনপুট লাইন, এই ইনপুট লাইনের ভিতরে অকটেনটা ঢুকবে এবং এই আউটপুট লাইন দিয়ে ইঞ্জিনের ভিতরে স্প্রে হবে। এর ভিতরে যে মেকানিজমটা আছে সেই মেকানিজম ঘটাতে সাহায্য করে, তার ভিতরে আপনার পাইজো ইলেকট্রিক সিস্টেমটা ব্যবহার করা হয়। পাইজো কথাটা মূলত একটা গ্রিক ওয়ার্ড, এটা ইংলিশ ওয়ার্ড না। এটার ইংলিশ অর্থ হচ্ছে আপনার পুশ করা বা প্রেস করা। আমি যখন এইটাতে পানি ভরে ইনজেক্টরের এইখানে চাপ দিচ্ছি, আমি যে এখানে আমার আঙ্গুল দিয়ে এখানে চাপ দিচ্ছি, উপর দিয়ে পানি বের হচ্ছে, এই যে পানিটা বের হচ্ছে, আমি এখানে পুশ করতেছি, এটা আমি আমার ম্যান পাওয়ার ইউজ করতেছি, ম্যানুয়াল ইউজ করতেছি। এই যে চাপ দিলাম, পানিটা বের হয়ে গেল। ঠিক
সেম জিনিসটাই একটা ফুয়েল ইঞ্জেক্টরের মাধ্যমে ইলেকট্রনিক বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে করা হয়ে থাকে বা ইলেকট্রোম্যাগনেটিক চার্জের মাধ্যমে করা হয়ে থাকে। এখন যারা বিজ্ঞানের ভাই তারা তো বুঝতে পারছেন যে ম্যাগনেটিক কি, তড়িৎ বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ এবং চৌম্বকীয় শক্তি দুইটাই থাকবে, দুইটা মিলিতভাবেই বা দুইটা শক্তি এক জায়গায় করে একটা প্রেশার ক্রিয়েট করা হবে, যেই প্রেশারের মাধ্যমে ফুয়েলটা ইঞ্জেক্টর দিয়ে স্প্রে করা হবে। তো এইটা গেল প্রথম কথা, যেটা সেন্সরের টেকনোলজি। একটা PGM-FI এর ফুয়েল ইঞ্জেক্টরটা এই সেন্সর থাকবে এবং এই রেগুলার ফুয়েল ইঞ্জেক্টরগুলোতে জাস্ট ফুয়েল স্প্রে করেই তার কাজ শেষ। ও নির্দিষ্ট একটা হাওয়া নিয়ে, যেমন 25, 30, 35, 40, 42 PSI হাওয়া নিয়ে সে ফুয়েল ইঞ্জেক্টরটা ফুয়েল প্রেস করে। অর্থাৎ এই যে এটা একটা রেগুলার ফুয়েল ইঞ্জেক্টর, এটা সেভাবেই প্রেস করবে। কিন্তু এটা যদি একটা PGM-FI হইতো, প্রোগ্রামড FI হইতো, তাহলে শুধুমাত্র ইস্যুয়ের প্রোগ্রাম করা ডেটা অনুযায়ী সে ফুয়েলটা স্প্রে করতো না, সে আরও অনেক বিষয়ে আরও অনেক ডেটা কালেক্ট করতো। সে কোথায় থেকে ডেটা কালেক্ট করতো? ফার্স্ট থ্রোটল বডির ডেটা কালেক্ট করতো, TPS সেন্সরের ডেটা কালেক্ট করবে, ম্যাপ সেন্সর ডেটা কালেক্ট করবে, তারপরে বাইকের যে ফুয়েল অ্যাসেম্বলির যে প্রেশারটা আছে, যে ফুয়েল অ্যাসেম্বলি থেকে তেলটা সঠিক পর্যায়ে বা যে মাপে আসা উচিত সেই মাপে আসতেছে কিনা সেটা একটা রিড করবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে PGM-FI এ ক্র্যাঙ্কশ্যাফটের একটা সেন্সর থাকবে। আরেকবার বলি, ক্র্যাঙ্কশ্যাফট। তো ক্র্যাঙ্কশ্যাফট জিনিসটা কি, যারা বাইক সম্পর্কে জানেন তারা অলরেডি বুঝে গেছেন ক্র্যাঙ্কশ্যাফট জিনিসটা কি। তো ক্র্যাঙ্কশ্যাফটের একটা সেন্সর থাকবে, সেই সেন্সরের সাথেও PGM-FI এর কানেকশন থাকবে, অর্থাৎ সেই ডাটাটাও PGM-FI রাখবে। এবং এই সমস্ত ডাটা ইস্যুতে ঢোকার পর ইস্যু সেটাকে প্রসেস করার পর সেটা ফুয়েল ইঞ্জেক্টর এবং থ্রোটল বডিকে কমান্ড দিবে যে ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে যে ক্র্যাঙ্কটা ঘুরতেছে, ক্র্যাঙ্কের যে RPM, বিস্ফোরণ থেকে উৎপাদিত শক্তি দ্বারা ক্র্যাঙ্কশ্যাফটটা যতবার ঘুরবে পার মিনিটে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল RPM বা রোটেশন পার মিনিট, বা অনেকে বলেন রেভলিউশন পার মিনিট। তো এই RPMটাকে সে রিড করবে। কীভাবে রিড করবে? ধরেন আপনি হর্নেট 2.0-তে আপনার কোনো মুহূর্তে ইনস্ট্যান্ট রেডি পিকআপের প্রয়োজন হয়েছে, যেহেতু বাইকটাতে প্রায় 16 পয়েন্ট সামথিং নিউটন মিটার টর্ক আছে, যথেষ্ট ভালো টর্ক আছে বাইকটাতে। আপনি রেডি পিকআপ ইউজ করার প্রয়োজন হয়েছে, আপনি ওভারটেক করার জন্য পুশ করলেন, থ্রোটল ঘুরালেন, এই ভাল্বটা খুলে গেল, হাওয়া আসলো, ফুয়েল ইঞ্জেক্টর বুঝলো যে এখন আমার বেশি পরিমাণে তেল দিতে হবে, এটা যত বেশি খুলবে ফুয়েল ইঞ্জেক্টর তত বেশি তেল দিবে, এটা যত বেশি খুলবে, যত খুলবে এই ফুয়েল ইঞ্জেক্টরটা তত বেশি আপনার হাওয়া দেবে। এইটা করার পরেও PGM-FI মানে হোন্ডা হর্নেটের ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটের যে সেন্সরটা আসে সেই সেন্সরটা সেন্স করবে, মানে ক্যালকুলেট করবে, ডেটা কালেক্ট করবে যে আমার ফুয়েল ইঞ্জেক্টর এবং থ্রোটল বডি যে অনুপাতে ফুয়েল এবং হাওয়ার মিশ্রণটা ইঞ্জিনের ভিতরে দিছে, সেই মিশ্রণের ফলে উৎপাদিত শক্তি, কম্বাস্টনের ফলে উৎপাদিত শক্তি দ্বারা ক্র্যাঙ্কশ্যাফট কি আসলেই সেই পরিমাণ RPM-এ ঘুরতেছে, ক্র্যাঙ্কশ্যাফট কি পর্যাপ্ত জোরে ঘুরতেছে কিনা, যেটা নর্মাল FI-টা কখনো করে না। এটা ম্যাক্সিমাম অ্যাডভান্সড বাইকগুলোতে থাকে বা লিটার প্লাস ইঞ্জিনের সুপার বাইকগুলোতে এই সেন্সরটা থাকে, ক্র্যাঙ্কশ্যাফট পজিশনিং সেন্সর। অনেকে বলে ইন্দোনেশিয়ান GSX-R সম্ভবত এই সেন্সরটা আছে। তো হোন্ডা হর্নেট 2.0-তে এই সেন্সরটাও কাজ করবে এবং ওই সেন্সরের সাথে ফুয়েল ইঞ্জেক্টরের ডেটা আদান প্রদানের, অর্থাৎ ডেটা ক্যালকুলেশনের সম্পর্ক থাকবে, যাতে কখনো আপনার বাইক ভার হয়ে গেছে। এমনিতে বাংলাদেশে বাইক মেনটেন্যান্স করা হয় আপনার অনেক দেরিতে বা অনেক দীর্ঘদিন পর কোনো কারণে আপনার থ্রোটল বডি জ্যাম হয়ে গেছে, বা সেগুলো আস্তে আস্তে সেন্স করতে পারবে না যে দিক দিয়ে যে হাওয়ার ফ্লোটা যাচ্ছে সেটা কীভাবে যাচ্ছে, কেমন যাচ্ছে। তো এই ইফেক্ট করবে। কিন্তু ফুয়েল ইঞ্জেক্টরকে তো ডেটা দেওয়া হয়েছে একভাবে, আর থ্রোটল বডিকে ডেটা দেওয়া হয়, দেখেন আমার হাতে কত ময়লা, এর ভিতরে ময়লা ছিল। তো থ্রোটল বডিকে তো কমান্ড দেওয়া হয়েছে আরেকভাবে। কিন্তু এই দুইটার সমন্বয় করার জন্য যে PGM-FI এর যে ক্র্যাঙ্কশ্যাফট থেকেও যে একটা ডেটা নেওয়া হয় যে ক্র্যাঙ্কশ্যাফট তোমাকে যে RPM-এ ঘোরা উচিত, 4 গিয়ারে 6000 RPM-এ তোমার যে পাওয়ার প্রডিউস করা উচিত বা তোমার যে স্পিডটা থাকা উচিত, তুমি কি সেটা করতেছো? এই জিনিসটা ECU রিড করবে ওই ক্র্যাঙ্কশ্যাফট পজিশনিং সেন্সরের মাধ্যমে, যেটা হোন্ডা হর্নেট 2.0-তে আছে বলে আমার ধারণা, যেহেতু তারা ক্লেম করছে যে তাদেরটা PGM-FI। তো সেই ডাটাটা যখন সেন্ড হবে ECU-তে, তো ECU সেটা ক্যালকুলেট করবে যে হ্যাঁ, আমার রাইডার পিক আপ থ্রোটল দিছে, সেই থ্রোটল অনুযায়ী বাইকটা এখন ভাগতেছে, সে
সে ওই ভাগার রেশিওর সাথে মিটারে দেখাচ্ছে 6000 আরপিএম উঠছে, বাইক আছে 4 গিয়ারে, কত স্পিড থাকার কথা একটা 180 সিসি বাইকের। তো এই যে পুরো মেকানিজমটা, এইটাই হচ্ছে PGM-FI এর মূল কার্যকারিতা আর কি। এবং এইটার উপকারিতা কি? এটা উপকারিতা হচ্ছে যে বাইকে যদি কোনো কারণে থ্রটল বডি, তখন যেটা বলতে বলতে আসলে মনে নাই, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। থ্রটল বডি এবং ফুয়েল ইঞ্জেক্টর যদি কোনো কারণে জ্যাম হয়ে যায়, দেখবেন যে বাইক তো চলে, বাইক স্টার্টও নাই, ব্যাক চলেও ঠিকঠাক মতো, কিন্তু সেক্ষেত্রে বাইক কি আসলে সেই পরিমাণ ভাগতেছে কিনা, বাইকে যে পরিমাণ টান ওঠার কথা সে পরিমাণ টান উঠতেছে কিনা। কারণ টান যদি না ওঠে তাহলে হবে কি, আপনার বাইকে আপনি তেল দিচ্ছেন, ধরেন আমি এখানে কত ছিল, এটাতে মেজারমেন্ট আছে দিচ্ছেন, ধরেন এটা ml, 5 ml ফুয়েল যদি আমি ইঞ্জিনের ভিতরে ইনজেক্ট করি, সেটা থেকে আমাকে প্রোগ্রাম করা আছে কি পরিমাণ স্পিড উঠলে সেটা আইডিয়াল, অর্থাৎ সেটা আমার জন্য ফুয়েল এফিসিয়েন্সি হবে। তো PGM-FI যদি ফুয়েল ইঞ্জেক্টর 5 ml ফুয়েল অকটেন ইনজেক্ট করার পরে যে পরিমাণ পাওয়ার প্রডিউস করার কথা এবং পাওয়ার প্রডিউস করার মাধ্যমে বাইকটা মুভ করার কথা, যে স্পিডে মুভ করার কথা, সেটা যদি না করে, সে অটোমেটিক্যালি ফুয়েল ইঞ্জেক্টরকে কমান্ড করবে যে তুমি ফুয়েল এখন কম দাও, কারণ তুমি যত জোরেই ফুয়েল দাও, যত বেশি ফুয়েল দাও, বাইক বাড়তেছে না। সো আপনারা বিষয়টা একবার বোঝেন। সো এই PGM-FI জিনিসটা হবে কি, যদি আপনি বাইকে থ্রোটল দিচ্ছেন কিন্তু বাইক ভাগতেছে না, বোঝা যাচ্ছে না যেহেতু টর্ক অনেক বেশি, সেই ক্ষেত্রে জিনিসটা হবে কি যে ক্র্যাঙ্কশ্যাফট সেন্সরের মাধ্যমে সেই ডেটাটা রিড করে সিসু যদি দেখে যে না অল গুড, সব ঠিকঠাক মতোই যাচ্ছে, তাহলে ঠিক আছে। আর যদি দেখে যে না পিক আপ দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, বাতাস দেওয়া হয়েছে, কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের সেই কারণে কোনো জোন নাই, ক্র্যাঙ্কশ্যাফট সে পরিমাণ দৌড়াচ্ছে না, সে অটোমেটিক্যালি FI-কে এবং থ্রোটল বডিকে কমান্ড দেবে যে তোমার তেল আর হাওয়া এত জোরে দেওয়ার দরকার নাই, তুমি যত জোরেই তুমি কুইক থ্রোটল 2টা লাগাও 4টা লাগাও, যত জোরেই টুইস্ট করো, মোচড় দাও, বাইক ভাগতেছে না। সো মিসাই এত তেল ছিটায় লাভ না ইঞ্জিনের ভিতরে, বাইক যে গতিতে যাচ্ছে, বাইক এখন যে স্টেজে আছে সেইভাবেই তোমাকে তেল দিতে হবে। এর ফলে হলো কি, অতিরিক্ত ফুয়েলের যে খরচ, ফুয়েল ইঞ্জেক্টর যে পাগলের মতো ধরেন যে প্রতি মিনিটে 5 ml বা 10 ml করে ফুয়েল ইঞ্জেক্ট করতেই আসে, এদিকে বাইক ভাগুক বা না ভাগুক সেটা ফুয়েল ইঞ্জেক্টরের দেখার কোনো বিষয় নাই, কারণ সে দেখতেছে যে থ্রোটল বডি ঠিকঠাক মতো হাওয়া, পরিষ্কার হাওয়া দিচ্ছে, ম্যাপ সেন্সর ভালো ডেটা দিচ্ছে, TPS সেন্সর ভালো ডেটা দিচ্ছে, আমি দৌড়ে আমি আমার মতো তেল দিব, মানে একদম যেটা বলে যে যেটুকু বলা হয়েছে সেটুকুই কাজ, এটা বাইরে কোনো অ্যানালিসিসের কোনো বিষয় নাই। কিন্তু না, PGM-FI এই পার্টসগুলো অ্যানালিসিস করবে, মানে মূলত অ্যানালিসিস করবে ECU, কিন্তু সেটাকে অ্যাসিস্ট করবে হচ্ছে এই পার্টগুলো, মানে ফুয়েল ইঞ্জেক্টরের উপর আরও একটু দায়িত্ব বেশি পড়বে শুধুমাত্র এই ক্র্যাঙ্কশ্যাফট সেন্সরটার জন্য। তো এটার জন্য এক বাইকের আপনার পারফরমেন্স ভালো পাওয়া যাবে, ফুয়েল এফিসিয়েন্সি ভালো পাওয়া যাবে, অর্থাৎ বাইকের ভিতরে খুঁটিনাটি কোনো সমস্যা হলেও সেটা বোঝা যাবে, কারণ ক্র্যাঙ্কশ্যাফট একটা বাইকের ইঞ্জিনের সব থেকে ভাইটাল পার্টস, কারণ এই ক্র্যাঙ্কশ্যাফট ঘুরলেই আপনার গিয়ার বক্স ঘুরবে এবং গিয়ার বক্সের সাথে আপনার যে অন্যান্য শ্যাফটগুলো থাকে, যেমন স্প্রকেট শ্যাফট থাকে, স্প্রকেট শ্যাফট ঘুরলে স্প্রকেট ঘুরবে, স্প্রকেট ঘুরলে চেন ঘুরবে, চেন ঘুরলে চাকা ঘুরবে, অর্থাৎ এই ক্র্যাঙ্কশ্যাফট থেকেই উৎপাদিত শক্তিটা, মানে মেকানিক্যাল পাওয়ারটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে এবং বাইক ভাগে, এটাই হচ্ছে বাইকের বেসিক, এইভাবেই বাইক কাজ করে। তো এটা PGM-FI এর মূলত কার্যকারিতা, যেটা আপনাদেরকে আমি জানি না কতখানি বুঝাইতে পারলাম আমার মতো করে। তো যদি ভাইয়েরা কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না বুঝে থাকেন, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাইতে পারবেন, কিংবা যদি আমার কথা বুঝতে ভালো নাই লাগে বা নাই বোঝেন একবারে, আমি অনেক বাইকার ভাই আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করেন বা স্টাডি করেছেন, পরিচিত ভাই ব্রাদার আছে, তাদের সাথে আপনার বিষয়টা আলোচনা করতে পারেন যে একটা ভাইয়ের ভিডিও দেখলাম, ভাইকে এইভাবে গাঁজাখুরি কথা বলে গেল, এটা আসলে কতখানি সত্য, বা এটা কি আসলে এক্সপ্লেনেশনটা ঠিক আছে কিনা, বা এভাবে কাজ করে কিনা। আপনারা চাইলে এই জিনিসটা এইভাবেও ইনশিওর হইতে পারেন। আমি বলতেছি না যে আমি একবারে নির্ভুল, আমারও ভুল থাকতে পারে, আমি যেটুকু বুঝছি, আমার ছোট্ট মস্তিষ্কে যেটুকু প্রসেস করা সম্ভব হয়েছে এই PGM-FI এর বিষয়টা, এটা আমি অবশ্য 2017 সালে দেখছিলাম, তখন হোন্ডা CBR ফার্স্ট লঞ্চ করে। তো ওই বাইকটা খুব হাইপ ছিল ওই মুহূর্তে। তো ওই বাইকটা যখন লঞ্চ করে আমি স্পেসিফিকেশনের সাথে সাথে যখন ফার্স্ট দেখছিলাম যে PGM-FI জিনিসটা, তখন আমি নোট করছিলাম আর কি যে জিনিসটা আসলে হয় কি। তো প্রায় 7 বছর হয়ে গেছে, 7 বছরে যে কতটুকু ডেটা আমার আছে, আমি যেটুকু স্টাডি করছিলাম PGM-FI নিয়ে, সেইটুকুর উপর বেসিস করে আপনাদেরকে আজকে বললাম। তো আপনার এই জিনিসটা নিজেরা চাইলে চেক করে দেখতে পারেন, আর যারা বুঝে গেছেন যে হ্যাঁ ভাই এই জিনিসটা এইভাবেই কাজ করে, বিষয়টা ঠিক আছে, তো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার কন্টেন্টটা বোঝার জন্য। তো মেইনলি আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে যে যত
হায়ার সিসি বাইক আসবে তত আপনাদের টেকনোলজি তত বাড়বে, কারণ হায়ার সিসি বাইক যেহেতু আসতেছে আপনার টেকনোলজিগুলো চেঞ্জ হবে, টেকনোলজিগুলো আস্তে আস্তে আরও ডেভেলপ হবে, আমরা আরও মডার্ন টেকনোলজির সাথে পরিচিত হব। কিন্তু এই পরিচিত হতে গিয়ে অনেকে এটাকে নেগেটিভভাবে উপস্থাপন করতে পারে, যেটা অলরেডি দেখতেছি যে হোন্ডা হর্নেটকে নিয়ে অনেক কিছুই অনেক অনেক মানে কমিউনিটি বলতে পারেন বা অনেক অসাধু বাইকার বলবো তাদেরকে আমি, যারা চায় যে নেগেটিভ বা স্প্যাম রিভিউয়ের মাধ্যমে বাইকটাকে এখনই একটা তাকে মার্কেটের জন্য রুট করে দেওয়া, মানে রুট একটা মার্কেট তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে মানুষের ভিতরে ভয় ভীতি তৈরি হয় যে এটা নাই ওইটা নাই, এটা হবে না ওইটা হবে না, আগে তো এটা ছিল না এখন এইটা দিচ্ছে। এগুলো কিচ্ছু হবে না। যারা মার্কেট বাইকটা বানাইছে ভাই, তারা অলরেডি বুঝে জেনে শুনেই বানাইছে, এবং কোন বাইক কোথায় লঞ্চ করলে কতখানি প্রবলেম হবে বা কোন বাইকটা কতখানি প্রবলেম্যাটিক এটা তারা অলরেডি স্টাডি করছে। আরেকটা মৌলিক কথা হচ্ছে যে হোন্ডা একটা জাপানিজ ব্র্যান্ড, সুজুকি, ইয়ামাহা, কাওয়াসাকির মতো হোন্ডা একটা পৃথিবীর ফেমাস জাপানিজ ব্র্যান্ড। সো যে ব্র্যান্ড জাপানে এস্টাবলিশড হয়েছে এবং যার নাম মানুষ এমনভাবে চিনে যে একটা সময় ছিল যে হোন্ডা বলতে পৃথিবীর সমস্ত মোটরসাইকেলকে মানুষ হোন্ডা বুঝতো, ইয়ামাহাকেও মানুষ হোন্ডা বলতো যে একটা হোন্ডা কিনে দাও, বা একটা হোন্ডা মানে হোন্ডা বলতে হোন্ডার যে একটা আলাদা ব্র্যান্ড সেটা বিষয় না, মানে সমস্ত দুই চাকার বাহনই তখন ছিল হোন্ডা। তো এইটা হচ্ছে হোন্ডার জনপ্রিয়তা। তো হোন্ডার ডিজাইন করা একটা বাইক, হোন্ডার ব্লু প্রিন্টে একটা বাইক তৈরি করা হয়েছে, সেই জিনিসটা খারাপ হবে এটা ভাবার কোনো মানে কোনো কারণই নাই। এটুকু কিছু কিছু সাবজেক্টে হোন্ডার যে দক্ষতা আছে সেটা অন্যান্য জাপানিজ ব্র্যান্ডেরও নাই। সো হোন্ডা হর্নেট গাড়িটা লঞ্চ হয়েছে, আপনারা সবাই এনজয় করেন, যে ভাইবটা উঠছে প্রাইজিং এবং ফিচারে, দাম এবং মান নিয়ে যে একটা ভাইব বা হাইপ তৈরি হয়েছে, এটা এনজয় করেন। আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি হোন্ডা হর্নেট বাইকটা কিনবো, এটা আমার পছন্দ হয়েছে বা এরকম, তারা কিনতে পারেন। এই ধরনের বিষয় নিয়ে যদি কারো সংশয় থাকে যে পিজিএমএফআইটা কী, যাদের একটু জানার প্রয়োজন ছিল বা জানতে চাচ্ছিলেন, ভিডিওটা মূলত তাদের জন্য। আশা করি ভিডিওটা দেখবেন এবং আল্লাহ হাফেজ।